আজ বসন্ত রায় সকাল উঠে উনি তিলক কেটে স্নানান্নি করার পরে ওই খুঁজে বেড়াতেন কোথাও পাথরের মূর্তি পাওয়া যায়। দর্শক বন্ধুরা, আমার পেছনেই দেখতে পাচ্ছেন রাজা বাজবসন্ত রায়ের রাজপ্রাসাদ। রাজপ্রাসাদ বলতে দেখতেই পাচ্ছেন আমার পেছনে একটি মাটির বাড়ি। এই বাড়িতেই কিন্তু রাজা থাকতেন। তখন সূর্য ধীরে ধীরে পশ্চিম গগনে ধাবমান। পুরো গ্রামে যেন শ্মশানের নীরবতা। অনেক বাড়িতেই কোনো লোকজন থাকেন না, যেন একটা অভিশপ্ত পুরী। পুরো গ্রাম জুড়ে ছোট বড় অসংখ্য শিব মন্দির এবং অন্যান্য দেবদেবীর মন্দির, কিন্তু অধিকাংশ মন্দিরে আজ আর পুজো হয় না, পূজার ঘণ্টাও বাজে না। ব্রাহ্মণ প্রধান মন্দিরময় গ্রাম মলুটির আজ এরকমই চরম দুর্দশা। অনেক মন্দিরের ভিতরে শিবলিঙ্গের অস্তিত্ব নেই। কয়েকটি মন্দিরে আবার শিবলিঙ্গ থাকলেও তা ভেঙে টুকরো টুকরো হয়ে চারধারে ছড়িয়ে আছে। গতবারের মতন এবারেও আমরা কয়েকজন এসেছি দল বেঁধে। আমরা উঠেছি তারাপীঠের একটি হোটেলে। সকালে উঠেই ঠিক হলো আবার যাব মলুটি। আসলে মলুটি আমাদের আকর্ষণ করছিল। এই গ্রামেই আছে বামদেবের স্মৃতি বিজড়িত মা মৌলিক্ষার মন্দির। বামদেব মৌলিক্ষা মাকে বড় মা আর তারাপীঠের মাকে ছোট মা বলে ডাকতেন। বামদেবের প্রথম সিদ্ধিলাভ নাকি এই মা মৌলিক্ষা দেবীর মন্দিরে হয়েছিল। তারাপীঠ থেকে প্রায় 15-16 কিলোমিটার দূরে মলুটি গ্রাম, কিন্তু গ্রামটি বীরভূম জেলার শেষ সীমানায় ঝাড়খণ্ডে পড়ছে। সঠিকভাবে বলতে গেলে বলতে হবে গ্রামটি ঝাড়খণ্ড রাজ্যের দুমকা জেলায় শিকারিপাড়া থানায় অবস্থিত। রাজা বাজবসন্ত রায়ের উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় মলুটি গ্রামে একের পর এক শিব মন্দির এবং অন্যান্য দেবদেবীর মন্দির গড়ে ওঠে। পরবর্তী সময় জমিদারদের উদ্যোগেও কয়েকটি মন্দির গড়ে ওঠে এই অঞ্চলে। মলুটি গ্রাম নিয়ে ইতিহাসের পাতা ঘাটলে যে কাহিনী পাওয়া যায় তা হলো গৌড়ের নবাব আলাউদ্দিন হোসেন শাহ ওড়িশা থেকে ফেরার পথে বিশ্রামের জন্য শিবির ফেলেন মৌরাক্ষী নদীর তীরে। বেগমের পোষা বাজপাখিটি সেই সময় আচমকা পালিয়ে যায়। বেগম সাহেবার ভীষণ কষ্ট হয় তাতে। বেগমকে সান্ত্বনা দিতে হোসেন শাহ ঘোষণা করেন যে বাজপাখিটিকে ধরে দিতে পারবে তাকে তিনি পুরস্কৃত করবেন। বসন্ত নামে এক বালক ফাঁদ পেতে বাজপাখিটিকে ধরে ফেলে। এক সন্ন্যাসীর সাহায্যে বাজপাখিটি সে রাজার হাতে তুলে দেয়। গরিব রাখাল বসন্তের জন্য জমি চান সন্ন্যাসী। নবাব রাজি হয়ে জানান সূর্য ওঠা থেকে অস্ত যাওয়া পর্যন্ত বসন্ত ঘোড়ায় চড়ে যতটা এলাকা ঘুরতে পারবে ততটাই তার অধিকারে চলে যাবে, পুরোটাই নিষ্কর ভূ সম্পত্তি। এরপরেই বসন্তের নাম হলো বাজবসন্ত। কাশী সুমেরু মঠের দণ্ডী সন্ন্যাসী বাজবসন্তকে রাজত্ব প্রতিষ্ঠায় সাহায্য করেন। এই গ্রামে একই জায়গায় এতগুলি মন্দির তৈরি হওয়ার ইতিহাসটি গল্পাকারে প্রচলিত। বাজবসন্ত রাজারা প্রাসাদ তৈরির বদলে মন্দির নির্মাণ করতেন। রাজপরিবার সময়ের সাথে সাথে নানা তরফে ভেঙে যায়। প্রতিটি তরফ মন্দির তৈরি করতে থাকেন একে অপরের সাথে পাল্লা দিয়ে। এভাবেই মলুটি গ্রাম মন্দিরে ভরে যায়। আরও অতীতে শুঙ্গ বংশের সময় মলুটি সুখ্যাত ছিল গুপ্ত কাশী নামে। বজ্রায়নী বৌদ্ধ তান্ত্রিক সাধকরা এখানে আসতেন। তারই সূত্রে মলুটি গ্রামের মৌলিক্ষা মাতার মন্দিরটি সবচেয়ে পুরানো ঐতিহাসিক নিদর্শন। পাটলিপুত্র রাজা অশ্বমেধ যজ্ঞ করেছিলেন মলুটিতে। এও বলা হয় আদি শঙ্করাচার্য কাশী বা বারাণসী যাওয়ার পথে এখানে থেমেছিলেন এবং বৌদ্ধ ধর্ম বিরোধী হিন্দু জাগরণ আন্দোলনের সূচনা তিনি এখান থেকেই শুরু করেন। 1857 সালে বাঙালি তান্ত্রিক সাধক বামদেব বা বামাখ্যাপা মলুটিতে আসেন। প্রথমেই আমরা এলাম মা মৌলিক্ষা দেবীর মন্দিরে, মাকে দর্শন করার অভিলাষে। তান্ত্রিক মলয়কৃষ্ণ গোস্বামী এবং তার মন্ত্রশিষ্য ব্রহ্মচারী শতরূপ ধীরে ধীরে মন্দিরের দিকে ধাবমান। আমরা রয়েছি তাদের পেছনে। মন্দিরে পৌঁছে দর্শন করলাম মাকে। সাক্ষাৎ হলো পুরোহিত কানাইলাল চট্টোপাধ্যায়ের সাথে। এই মন্দির কবে প্রতিষ্ঠা হয়েছিল এবং কে করেছিলেন? ওই রাজা রাখুচন্দ্র রায়, শঙ্করাচার্যের পরম্পরা শিষ্য দণ্ডী স্বামী। আচ্ছা, তো এই যে বামাখ্যাপা প্রথম এসে মায়ের সাধনা করেছিলেন। প্রথম বামদেব এই মায়ের কাছে প্রথম সাধনা। এখানে উনি 1.5 বছর ছিলেন রাজার কাছে, রাজা রাখুচন্দ্র রায়ের কাছে। তারপরে এখানে সাধনা সিদ্ধি লাভের পরে
তারা মায়ের কাছে উনি 1.5 বছর পরে চলে গেলেন। আচ্ছা, এই হচ্ছে মলুটির ঘটনা। মলুটি ঝাড়খণ্ড দুমকা জেলা, শিকারিপাড়া অঞ্চল। ওই যে মহাকাল ভৈরব, বাবা ভৈরব, প্রস্তর মূর্তি। বহু প্রাচীন মহাকাল ভৈরব, বাবা ভৈরব। জয় বাবা ভৈরব। এবার আমরা এলাম সেই স্থানে যেখানে বামাখ্যাপা একটি মাটির বাড়িতে থাকতেন। সেই মাটির বাড়ি অবশ্য এখন আর নেই। এখানেই আমরা দেখতে পেলাম বামাখ্যাপার ব্যবহৃত ত্রিশূল এবং শঙ্খ। দেখা হয়ে গেল বিশিষ্ট গ্রামবাসী সুবোধ ভট্টাচার্যের সাথে। এখানে একটা মাটির ঘর ছিল আর এখানেই বামদেব থাকতেন। এখানে বামদেব থাকতেন এবং এই বাড়ির ভদ্রলোকরাও এখানে থাকতেন। বামদেব তুলসী মন্দির আছে, ওইখানে সাধনা করতেন। এই যে তুলসী মন্দির, ত্রিশূল শঙ্খ রেখে এখানে ফুটো আছে। হ্যাঁ, ব্যাপারটা কি আছে বলুন? ত্রিশূল পুঁতে এখানে উনি বসে থাকতেন, বামদেব। সাদা কুকুর, কালো কুকুর নিয়ে, তারপরে পাথর নিয়ে, ত্রিশূল আর শঙ্খ নিয়ে শঙ্খ বাজাতে আগে মন্ত্র বলতে। পুরোটা দেখেন একবার। ত্রিশূল ফুটো আছে তো। এই ফুটো কি বামদেবই করেছিলেন? বামদেব এখানে ত্রিশূল পুঁতে বসে থাকতেন, সাধনা করতেন। পা পড়বে সেই জন্য তুলসী মন্দির পাশে তৈরি। এই ভদ্রলোক এখন আর এখানে কেউ থাকেন না, ওরা সব বোলপুর শিক্ষকতা করেন। আচ্ছা, তার মানে বামদেব ওইখানে মাটির বাড়িতে থাকতেন আর এইখানে এই তুলসী মঞ্চের কাছে উনি সাধনা করতেন। তাহলে এইটি হচ্ছে বামদেবের ত্রিশূল। এটি বামদেবের প্রথম জীবনের হাতের ত্রিশূল। বামদেব ত্রিশূলে কালী মূর্তি পুজো করতেন দক্ষিণাকালী। উনি যাবার সময় বলে গিয়েছিলেন যে কালী মূর্তি তৈরি করে রাখবেন। আচ্ছা, তারপরেই এই কালী মূর্তি ভদ্রলোক এটা শুনে মূর্তিটা নেবেন। আচ্ছা, এই যে শঙ্খটি আছে, এই শঙ্খটা একটু বার করে দেখান তো। শঙ্খটা বার করা যাবে না, কারণ কমিটি থেকে দেখুন তালা বন্ধ করে দিবে। এখানেও কমিটি আছে, আমরা পুরোহিত তো। আচ্ছা, আগে মানুষ ছিল, আমরা সবারই মাথায় থেকে দিতাম, ওটা আশীর্বাদ দেওয়া হতো। আচ্ছা, বর্তমানে সেটা বন্ধ করেছে, ভেঙে চুরি যদি যায় সেই জন্য। হাতে তুলুন, নিচে রাখবেন না, বুকের মধ্যে তুলুন, কোলে সুন্দর করে দেখি। এদিকে বামদেব মন্দিরে কষ্টি পাথরের মা কালীকে দর্শন করে তান্ত্রিক মলাকৃষ্ণ গোস্বামী মায়ের পায়ে ফুল নিবেদন করার সুযোগ ছাড়লেন না। উদ্দাত্ত কণ্ঠে মন্ত্রোচ্চারণের সাথে সাথে তিনি মায়ের পূজাও করলেন। ওম সর্ববাধা বিনির্মুক্তা ত্রৈলোক্যস্যাখিলেশ্বরী এবমেব তয়া কার্যম अस्मद्वैरी বিনাশনম। মা মা গো মা, জগজ্জননী মা। এই আমরা মলুটি গ্রামে আছি। তো এখানে তো দেখতে পাচ্ছি অনেক মাটির বাড়ি। অনেক দিনে প্রায় 150, 200, 250 বছরের পুরনো বাড়ি আছে এবং সব থেকে বড় মজার বিষয় হচ্ছে এই বাড়িগুলো 3 তলা। এই যে দেখতে পাচ্ছি, হ্যাঁ, 3 তলা মাটির বাড়ি। 3 তলা মাটির বাড়ি। এবং আরও মজার বিষয় হচ্ছে যে মাটিগুলো খুব শক্ত, এতটাই শক্ত যে কোনো ছাউনি ছাড়া এগুলো 100 বছর থেকে যেতে পারে। এবং এমনও আছে যে ওদের ভাঙতেই মোটামুটি 100 বছর টাইম লেগে যাবে। তাহলে চলুন আমরা যাই বামদেব যে মন্দিরে পূজা করতেন, যে মন্দিরে উনি মন্দিরের জন্য উনি নিয়োজিত হয়েছিলেন। চলুন। এবার মলুটি গ্রামের বুক ছিঁড়ে আমরা হেঁটে অগ্রসর হতে থাকলাম সেই দিকে, যেদিকে আছে নারায়ণ মন্দির। যে নারায়ণ মন্দিরের পূজার জন্য ফুল তোলা, ভোগ রান্না করার জন্য বাল্যকালে বামদেব নিয়োজিত হয়েছিলেন মাত্র 2 টাকা বেতনের বিনিময়ে। আছে কত লোকের বাস? বাড়ি প্রায় 300-র উপর বাড়ি আছে এবং বাস অনেকই ছিল। এখন অধিকাংশ ব্যক্তি বাইরে চলে গিয়েছে কাজের সুবাদে। ডাক্তার আছে আমেরিকাতে। আচ্ছা, কিন্তু মাটির বাড়ি এখনো অনেক রয়ে গেছে না? অবশেষে আমরা পৌঁছে গেলাম নির্দিষ্ট স্থানে। নারায়ণ মন্দির ছাড়াও এখানে পাশাপাশি দণ্ডায়মান অনেকগুলি শিব মন্দির।
আমাদের সাথেই গ্রামবাসী শচীন ভট্টাচার্য প্রাচীন শিব মন্দিরগুলি নিয়ে নানান তথ্য আমাদের বলতে থাকলেন। প্রথমে 108টি শিব মন্দির থাকলেও বর্তমানে 72টি শিব মন্দিরের অস্তিত্ব এখানে দেখতে পাওয়া যায়। আটটা কালী মন্দির তৈরি হয়, পাঠা বলির জায়গা, এটা মোষের বাচ্চা বলির জায়গা। এটা কালী মন্দির না? এটা কালী মন্দির। তাহলে শিব মন্দিরের পাশাপাশি কালী মন্দিরও এখানে অনেকগুলো আছে। এই যে শিব মন্দির, যে যাদের কালী মন্দির তাদের শিব মন্দির। আচ্ছা, মানে রাজার দেখা দেখি জমিদাররাও তৈরি করেছেন শিব মন্দির, প্রতিষ্ঠা করেছেন রাজা বাজবসন্ত রায়, ওনারই হাতে সমস্ত কিছু। মানে 108টা শিব মন্দির এবং কালী মন্দির। বর্তমানে এখন শিব মন্দির অধিকাংশই পুজো হয় না বলে। কত বছর হলো এই মন্দির? প্রায় 400 বছরের উপর। এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে যে এই টেরাকোটা কাজগুলো করা আছে, এই কাজগুলো এগুলো বর্তমানে রিপেয়ারিং চলছে, নষ্ট হয়ে গিয়েছে, সেগুলো কিন্তু আর ফিরে পাওয়া যায়নি। এই কাজগুলো কিছু কিছু এখনো বর্তমান, কিছু এখন আছে, সেগুলোকে রিপেয়ারিংয়ের করা সত্ত্বেও সেগুলোকে রাখা হয়েছে। আমরা চলে এসেছি নারায়ণ মন্দিরের একদম কাছে। জায়গাটি বেশ নির্জন। আমাদের ত্রিসীমানায় কোনো লোকজনকে দেখতে পেলাম না। আশেপাশের কয়েকটি বাড়িতে আবার তালা বন্ধ, কেউ থাকেন না। এটা হলো ওনাদের দুর্গা মন্দির। দুর্গা মন্দিরে নবমীর দিনে এখানে অসংখ্য পাঠা বলি হয়, মোষের বাচ্চা বলি হয়, তাই তো? আচ্ছা, আর রায়দের যিনি গুরুদেব ছিলেন রাজা বাজবসন্ত রায়ের, তারা ওনার ইয়ে দেখলেন, কাছে দেখে যান কাছে যে সুমেরু মঠ আছে মধুটির, এখানকার রাজা তৈরি। আচ্ছা, ওই মঠে যিনি সন্ন্যাসী থাকবেন তিনি হবেন রায়দের গুরুদেব। তিনি দেখে রেখেছেন বদলে নতুন একজন আমার। হ্যাঁ, বুঝেছি। তো এই যে এই বাড়িটা তো দেখে বেশ মনে হচ্ছে পুরনো বাড়ি, বহু পুরাতন বাড়ি। একবার ভেতরে যাওয়া যাবে নাকি? না, বন্ধ হয়ে আছে। বন্ধ চলে আসে না, কেউ ওরা দুটো বিষয় আছে। এক এক বাড়িতে 3টে 4টে করে বলতে আছে ঠাকুর দালান। হ্যাঁ, এখন এবার নিজস্ব সব আর বামদেব যিনি এসেছিলেন এখানে নারায়ণ সেবা করতে, ভোগ রান্না, পুজো পার্বণ করতে, এটা এখানে বামদেব ভোগ রান্না করতে এসেছিলেন। ওই যে যোগেশ মুখার্জি যে বাড়িতে বামদেবের বাড়িতে গিয়েছিলাম না, উনি বামদেবকে নিয়ে আসেন। আচ্ছা, উনি এই পাশে ভোগ মন্দির আছে, ভোগ বাড়ি ভোগ রান্না চাপিয়ে গিয়ে উনি ওইখানে চলে যেতেন। চলুন দেখি একবার। ওখানে সাধনা করতেন, এই সাধনা করতে গিয়ে ভোগ রান্না নষ্ট হয়ে যায়। তার মানে ভোগ বন্ধ করে ফুল তোলার কাজে লাগানো। উনি ফুল তুলতে যেয়ে সমাধিস্থ হয়ে যেতেন গায়ে গাছে। এখানেই তাহলে উনি ভোগ রান্না করতেন? এখানে উনি ভোগ রান্না করতেন। এই রাম মরে আছে ঠাকুর। চলুন একবার গিয়ে দেখি। আসুন। নারায়ণ সেবা করতে এখানে আসেন। ওইখানেই নারায়ণ সেবা করতেন? হ্যাঁ, এখানে নারায়ণ সেবা করতেন। এই পাশে ভোগ রান্না করি। সিংহাসন সহ নারায়ণ শিলা হাতে নিয়ে এলেন আমাদের কাছ থেকে দেখানোর জন্য। এখানে একটা কথা বলে রাখা উচিত, এই ভট্টাচার্যরা বংশ পরম্পরায় রাজপুরোহিত, তাই এত কাছ থেকে নারায়ণ শিলাটি দেখার সুযোগ আমরা পেলাম। 108টা শিব মন্দির বাজবসন্ত রায় উনি এখানকার রাজা ছিলেন, উনি প্রতিষ্ঠা করেছিলেন। তো 108টা শিব মন্দির উনি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছিলেন? আমার মনে হয় যে উনি শৈব এবং শাক্ত এই দুটো ধর্মেরই সমন্বয় করেছিলেন এবং দুটো ধর্মকে উনি গ্রহণ করেছিলেন। শৈব ধর্মের জন্য উনি গোটা 108টা মন্দির করেছেন গোটা গ্রাম জুড়ে, এবং শাক্ত ধর্মের উপাসক ছিলেন। শাক্ত উপাসক ছিলেন বলে উনি কিন্তু ওই যে মন্দিরটা দেখলেন মৌলিকা মন্দির, ওটা কিন্তু শাক্ত দেবী। এবং সবথেকে বড় কথা আছে যে প্রত্যেকটা জায়গায় উনি তার কালী মন্দির স্থাপনা করেছিলেন, কালী এবং দুর্গা। কটি কালী মন্দির আছে? 8টা কালী মন্দির আছে এবং 8টা দুর্গা মন্দিরও আছে। তাই একই সঙ্গে উনি শৈব এবং শাক্ত দুটো মতকেই গ্রহণ করেছিলেন, যার ফলে উনি দুটো দেবীকেই দু প্রকারে দেবদেবীকে প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, এখানে কোনো অলৌকিক ঘটনা কিছু আছে? না, এরকম শোনা যায় নাকি রাত্রিবেলা সন্ধ্যের পর নাকি এখানে আসা যায় না, এরকম কিছু ব্যাপার আছে নাকি? না, সেটা নয়। এবং খুব সুন্দর জায়গা, এখানে আসতে পারেন, কখনোই সেটা নয় যে ভয়ের একটা পরিবেশ বা অলৌকিক পরিবেশ বলুন, সেগুলো নয়। নিঃসন্দেহে সাধকেরা আসতে পারে,
এবং সাধনার একটা অন্যতম স্থান, নির্জন স্থান এবং সবথেকে মধুর জায়গা যদি বলা হয় এখানে। সাধু সন্ন্যাসীরা এসছেন, বামদেবের তো একটা এসেছেন এবং অনেকে সাধক লীলাক্ষেত্র বলা যায়, বলা যেতে পারে, যার ফলে অনেক সন্ন্যাসী এসেছেন। সাধু সন্ন্যাসীরা এখনো আসেন? হ্যাঁ, এখনো আসেন। সুন্দর ছেলে, ভেরি গুড বয়, ভেরি গুড বয়। তাই তো হঠাৎ করে কোথা থেকে একটি কালো কুকুর এসে ঝাঁপিয়ে পড়ল মলয়কৃষ্ণ গোস্বামীর গায়ের উপরে। সস্নেহে কুকুরটির গায়ে মাথায় হাত বুলিয়ে দিলেন তিনি। দূরে দেখতে পেলাম একজন গ্রামবাসী বসে আছেন, হাতে তার খবরের কাগজ। কাগজে চোখ বুলানোর পাশাপাশি তিনি আমাদের দিকে লক্ষ্য করছিলেন। ভাবলাম একবার তার সাথে কথা বললে কেমন হয়। আপনার নাম? মাধব চট্টোপাধ্যায়। আচ্ছা, এই গ্রামটা বোধহয় ব্রাহ্মণ অধ্যুষিত গ্রাম না, মলুটি গ্রাম। আপনার বাড়িও তো দেখছি অনেক পুরনো। কত বছরের বাড়ি? 1-150 বছরের। 1-150 বছরের। তো এই যে এখানে আপনার বাজবসন্ত রায়, উনি যে এতগুলো মন্দির, 108টা মন্দির নির্মাণ করেছিলেন, শিব মন্দির, কালী মন্দির, ভাইরা করেছিলেন। আগে আমাদের গ্রামটায় সব একটু ঠাকুর ভক্ত লোক, ঠাকুর দেবতা নিয়ে আমরা মোটামুটি থাকি। এই আপনার বাড়িতে দেখছি কড়িকাঠ দেখতে পাচ্ছি। মাটির বাড়ি। মাটির বাড়ি কিন্তু কড়িকাঠ। এটা কি দোতলা বাড়ি না? দোতলা বাড়ি। পাশের দরজা দিয়ে বাড়িটির পিছনের অংশে এলাম। গ্রামের শতাধিক প্রাচীন বাড়িগুলি দেখে বেশ রোমাঞ্চিত হলাম। ওটাও তো বেশ পুরনো বাড়ি মনে হচ্ছে। ওটা বলছি তো 1-150 বছর বাড়ি, আমার ঠাকুরদার আমলে। আমার মেয়েরাও দুর্গাপুরি থাকে। ও তাই নাকি? কোথায়? ডিপিএলে চাকরি করতো। ডিপিএলে চাকরি করতো? আর থাকে কোথায় এখন তাহলে? এখন দুর্গাপুরে ফ্ল্যাট কিনেছে। গোপাল মন্দির। গোপাল মন্দির কত বছরের? 130-140 বছর। আমার ঠাকুরদা প্রতিষ্ঠা করে গেছেন। বসতবাড়ির সংলগ্ন স্থানে গোপাল মন্দির, বেশ সুন্দর কষ্টি পাথরের গোপাল মূর্তি। মলুটি গ্রামে যে এত শিব মন্দির, কালী মন্দির ইত্যাদি দেখা যায়, যে রাজাই প্রতিষ্ঠা করেছিলেন। তো তারপর থেকে এই যে মন্দিরগুলোর তো অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এখন সর্বসাকুল্যে 72টা মন্দির বোধহয় টিকে আছে। তো শিব মন্দির টিকে আছে, এ সম্পর্কে একটুখানি বলুন, যে এই গ্রামের ঐতিহ্য। এককালে ছিল খুবই, যখন জমিদারি ছিল, গ্রামটা জমিদার প্রধান ছিল। এখন জমিদারি চলে গেছে, তাদের সবার অবস্থায় খুব ছোটো হয়ে গেছে। জমিদারি নেই, রোজগার নেই। শিব মন্দিরে পুজোও হয় না। তারপর শিব মন্দিরগুলো সবাই ভেঙেছিল, গভর্নমেন্ট থেকে রিসেন্টলি সব রিপেয়ার করলো। কিন্তু মন্দিরের দায়িত্ব যাদের, তাদেরই গভর্নমেন্ট রিপেয়ার করে চলছে। আর মলুটি গ্রামে আমরা রয়েছি, তো আপনার পেছনে দেখতে পাচ্ছি যে বামদেব মানে বামাখ্যাপা যে মন্দিরে, নারায়ণ মন্দিরে সেবা করতেন এবং ভোগ রান্না করতেন, আপনার পেছনেই রয়েছে। তারপরে এই যে সব প্রাচীন মন্দিরগুলো দেখতে পাচ্ছি, বাজবসন্ত রায় যিনি প্রতিষ্ঠা করেছিলেন। তো উনি 108টা শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এই গ্রামে, কিন্তু তার মধ্যে এখন 72টি শিব মন্দির টিকে আছে। এবং সবথেকে দুঃখের কথা, এই 72টি শিব মন্দিরে কিন্তু পূজা হয় না। পূজা হয় না। কয়েকটি কতিপয় শিব মন্দিরে সামনে কয়েকটা কাল পুজো করি, রাজাবাড়ি একটা বড় মন্দির আছে, সেটাই পুজো করি। এখন অধিকাংশই মালিক নাই, মালিকরা বলছে যে আমরা আমাদের লয়, কারণ তারা নিজেরাই খেতে পায় না, গরিব খুব। তাহলে রাজার বংশধররা এখন গরিব? রাজার বংশধররা এখন সব বাইরে চাকরি করে, বাইরে থাকে। রাজার বংশধররা যা আছে তারা বলছে আমাদের ঘরের কাছে যে কটা আছে সে কটা পূজা করবো আমরা। আচ্ছা, না না, গরিব যেটা বললেন, গরিবটাকে? গরিবটা হলো রাজার বংশই গরিব, এবং শুধু রাজা তৈরি করেননি, রাজা ছিলেন, এখানকার জমিদার ছিলেন। এরা হলো জমিদার বংশ, যেখানে গোপালকে দেখতে গিয়েছিলেন আমি, বুঝলেন তো? রাজার দেখা দেখি জমিদাররাও তৈরি করেন। তো আজকে তো এটা খুব শোচনীয়, করুণ অবস্থা। এই যে মহাদেব পুজো পাচ্ছেন না। না পাচ্ছেন না, দেখছেন না, চুপচাপ গোটা গ্রাম চুপচাপ। এখানকার ব্রাহ্মণ পরিবার সমস্ত দেশেরা কাঁসার খাদানে কাজ করতে। তাহলে পুরো গ্রামের এখন একটা কি বলবো, যে খুব করুণ অবস্থা, শোচনীয় অবস্থা। ঠাকুর পুজো পাচ্ছেন না। ঠাকুর পুজো পাচ্ছেন না। কটি, এই 72টির মধ্যে কটি শিব মন্দিরে পূজা হয়? খুব জোর 8 থেকে 10টা।
এর বেশি না। বাকি শিব মন্দিরগুলিতে শিবলিঙ্গর কোনো পূজা হয় না? থাকা সত্ত্বেও পূজা হয় না। আচ্ছা বেশ, অধিকাংশ শিব মন্দিরে শিবলিঙ্গ নয়। এখানে যে আদিবাসী গ্রাম, আমাদের পাশে গ্রামে আদিবাসীরা শিব পুজো ভালোবাসে, ওনারা রাত্রিবেলায় শিব তুলে নিয়ে চলে যায়, এখান থেকে আরও ভালো হয়। আমাদের শিবই তো না, তো পুজো কী হবে? আর বর্তমানে এখন কেউ বলতে পারবে না যে আমাদের মন্দির, সব সরকারকে লিখিত দিয়েছে। এখন সরকার যা করবেন তাই। এই মন্দির যদি ভেঙে যায়, ফেটে যায়, নতুন করে আর রিপেয়ারিং হবে না। সরকার রিপেয়ারিং না করবে, পাবলিক আর পারবে না। যাদের ঠাকুর তারা পাচ্ছে না। এখন তো ঝাড়খণ্ড সরকার এদিকটা। সরকার তার মানে মলুটি গ্রামের এত নাম থাকতেও এখানে মাত্র 72টি শিব মন্দিরের মধ্যে 8-10টি শিব মন্দিরে পূজা পায়, বাকিগুলোর পূজা হয় না। এই যে আমি সামনে ওই দেখুন, ওই সাইডটা একটা পুজো হয় না, এই সাইডটা পুজো হয় অনেক। কিছুটা পয়সা পায়, আবার কিছুটা দেখে দেখুন আমি পুজো করছিলাম, ভোগ রান্না চাপিয়েছে, এই পাশের শিব গাছটাতে কী করে না ফুল দিই, মানে আর্থিক সংকট একটা আছে, তখন আমাকে একটা শিব ফুল পুজো করে দিতে হয় বিনা পয়সাতে। এমনও অনেক ঠাকুর আছে যেটা আমরা পুজো করি। রাস্তা দিয়ে পেরিয়ে যাবো, শিব মন্দির রাস্তা দিয়ে, তাকে এক পাশ দিয়ে যায়। এটা খুব দুঃখজনক ঘটনা। হিন্দু ধর্মের অবমাননা হচ্ছে, অথচ ব্রাহ্মণ প্রধান গ্রাম। ব্রাহ্মণ প্রধান গ্রাম, অধিকাংশই ব্রাহ্মণ। 300 ঘর আছে বললেন, 300 ঘরের মধ্যে 300 ঘরের মধ্যে বর্তমানে হয়তো খুব জোর ওই 150 থেকে 175 বাড়িতে লোকজন থাকে। মা কালী খুব জাগ্রত, যে যা মনস্কামনা করে তাই পূর্ণ হয়। সেই জন্য এখানে কালী পুজোর সময়তে 70 থেকে 75টা বলিদান হয়, পাঠা বলি হয়, একটা মোষের বাচ্চা বলি হয়। এটা কিন্তু দুর্গা মন্দির, এখানে কিন্তু নবডালের পুজো, 8টা দুর্গা পুজো হয় নবডালে। আর ছেলেরা চাঁদা তুলিয়ে 2টো করে গ্রামে, সেখানে কোনো বলিদান নয়। এখানে পাঠা বলি হয়, এখানে মোষের বাচ্চা বলি হয়। আচ্ছা, এইখানে আগে ছিল এখানে মোষ, আর এখানে হচ্ছে আপনার পাঠা বলি হয়। আগে সন্ধিতে মোষ ছিল, নবমীতে মোষ ছিল, প্রত্যেক জায়গাতেই। এখন সমস্ত উঠে গিয়ে গ্রামে একটাই থেকেছে এখানে। এই ঐতিহ্যটা এখনও আছে। নবমীর দিন একটা হয় এবং কালী পুজোতে একটা হয়, দীপাবলিতে। এই শিব মন্দিরে পুজো হয় এবং এই শিব মন্দিরে এই শিব ঘরটা ভেঙে গিয়েছে, ওই শিবটা শুধু এখানে আছে। 1, 2, 3, 4, 5টা শিবের পুজো পরপর 3টে শিবলিঙ্গ, আর এগুলো সব ছাগলের নাভি। দরজা নাই, রক্ষণাবেক্ষণের পুরো অভাব। রক্ষণাবেক্ষণ সরকারকে বলে রিপেয়ারিং করে দিয়ে ছুটি। যেটা দেখতে পাচ্ছি এটা আপনার পাথর। এটা পাথর। কি পাথর এটা? এমনি সাধারণ পাথর, লিংটন ঢালা এইভাবেই। এখানে অনেক পাথর পাওয়া যায়, হিসাব করে কুড়িয়ে এনে ওর ওপর লিংটন হয়ে যায়, বুঝলেন তো? সেটাকে সিমেন্ট বালি দিয়ে চল্লিশ করে বালি দেয়, ওর ওপরে না সমস্ত। আচ্ছা, এইখানে যে বিভিন্ন মূর্তিগুলো দেখতে পাচ্ছি টেরাকোটা, বর্গী হামলা চলছে এটা। হ্যাঁ, বর্গী হামলা হয়েছিল। হ্যাঁ, আর আমরা যুদ্ধ। আচ্ছা, নানা রকম আছে, আমাদের ছিন্নমস্তা আছে, অনেক হিন্দু দেব দেবীদের মূর্তি। হ্যাঁ, টেরাকোটা কাজ। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম রাজা বাজবসন্ত রায়ের রাজপ্রাসাদের কাছে। আর এখানে আছে সর্ববৃহৎ শিব মন্দিরটি। মন্দিরের উচ্চতা অনেক বেশি। মলয়কৃষ্ণ গোস্বামী শিবলিঙ্গের মাথায় ফুল দিয়ে পূজা করলেন। মন্ত্রপাঠ করার সময় পুরো মন্দির গমগম করছিল। ওম নমঃ শিবায়। नमः शिवाय शान्ताय कारणत्रयो हेतवे निवेदयामि धर्माणां त्वं गति परमेश्वर। মাটির বাড়ি রাজার বাড়ি, ওই যে পিছনে যে পাকা বাড়িটা দেখছেন ওটাও রাজার বাড়ি। আর এই পাঁচিল গাড়া আছে সব মাটি দিয়ে। আর এইখানটাতে রাজারা সাধু বাবা পুষতেন, সাধু থাকার বাড়ি এখানটা। এখানে পায়খানা বাথরুম ছিল, রান্না। কারা বসতেন? সাধু সন্ন্যাসী রাখতেন বাড়িতে।
আর বাড়ি ছিল এটা। আর রাজা কোথায় থাকতেন? রাজা মাটি বাড়ি থাকতেন। আর এইটা হলো অ্যাডভাইসটা দেওয়া আছে, এটা হলো ভোগ রান্না বাড়ি। এখানে ভোগ রান্না করি কালীতলায় আসে, দুর্গাতলায় যায়। আর রানীমারা বাইরে থেকে পুজো করবেন না বলে 1, 2, 3, 4টে মন্দির, শিবলিঙ্গ, শিব মন্দির বাইরে প্রাচীর দেওয়া ছিল। আচ্ছা, সালটা বলতে পারেন? রাজা বজবসন্ত রায়। ঠিক বলতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। 1400 শেষের দিক। এটা হচ্ছে সিংহদুয়ার রাজার বাড়ির। আর ননীগোপাল স্মৃতি ভবন লেখা আছে। ননীগোপাল স্মৃতি ভবন লেখা আছে, রাজাদেরই বংশধর, দরিদ্ররা, বংশ পরম্পরা। 3 প্যাটার্নের শিবলিঙ্গ, মন্দির, মসজিদ, গির্জা, 3 প্যাটার্নের শিব মন্দির। এটা কি উনিই করেছিলেন? উনি করেছিলেন। এটা সর্বধর্মের সমন্বয়। হ্যাঁ, শিবলিঙ্গ রাখা আছে যে, শিব মন্দির তো এটা ওইভাবে তৈরি করা নেই। মন্দির, মসজিদ, গির্জা, কিন্তু ভেতরে শিব মন্দির। এটা শিব মন্দির, হিন্দুদের শিব মন্দির। এটা মন্দির, এটা মাঝখানে এটা পুজো হতো, এটা এটা কিছু বছর থেকে বন্ধ হয়েছে। মানে কেন এরকম ভাবে তৈরি করা হলো? সর্বধর্ম রাজা সর্বধর্ম সমন্বয় বটে, এবং মৌলটি রাজা সজন হোসেন শাহের যুদ্ধ আরম্ভ হয়, কারণ উনি দেখলেন যে সমস্ত মন্দির ভেঙে দেবে, আমি হেরে গেলে, সেই জন্য উনি এটা তৈরি করেন। মুসলমানদের পাঠানো থাকলো, ভাঙবে না। আর ওই যে মৌলিকা মন্দির যেটা উনি বাজবসন্ত রায়, যেটা দেখলেন যে সেটা বাজবসন্ত রায় সকাল উঠে উনি তিলক কেটে টানাটানি করার পরে ওই খুঁজে বেড়াতেন কোথাও পাথরের মূর্তি পাওয়া যায়। ওইখানে উনি পাথরের মূর্তি পেয়েছিলেন, উনি ওই সৌম্যমূর্তি গলা পর্যন্ত। সেইটাকে উনি মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, মানে যে মূর্তি তৈরি করে, সেই মূর্তি মিস্ত্রিকে নিয়ে এসে উনি ওইভাবেই সৌম্যমূর্তি তৈরি করেন, দেখুন উনি প্রতিষ্ঠা করেন। ওটা বন্যদেবী হিসেবে পুজো হয়, যেটাকে আমরা বসুমতী পুজো করি, মানে যেটা বড় মা বলা হয়। বড় মা, দুর্গা বামা খাবার তো বড় মা বলেই ডাকতেন। মা খাবা বড় মা বলেই ডাকতেন। তারাপীঠের মা হচ্ছে ছোট মা, আর মৌলিকা হচ্ছে বড় মা। এই মৌলিকাকে জাগিয়ে উনি চলে যান তারাপীঠ।